হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজিৎ চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ, এই অধ্যায়টি আমি আলোচনা করছিলাম। আমি গণতন্ত্র সম্পর্কে পড়াচ্ছিলাম। গণতন্ত্র সম্পর্কে দুটি পার্ট কিন্তু আলোচনা করা হয়ে গেছে, আজকে তৃতীয় পার্ট। ঠিক আছে, আজকে আলোচনা করব এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার গুণাবলী অর্থাৎ সপক্ষে যুক্তি, তারপরে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ত্রুটি সমূহ অর্থাৎ বিপক্ষে যুক্তি, এবং গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী। এই তিনটি টপিক নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তাহলেই তোমাদের গণতন্ত্র এই টপিকটি শেষ হয়ে যাবে। তাহলে দেখো, যে প্রথমে আলোচনা করছি যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার গুণাবলী বা সপক্ষে যুক্তি। ঠিক আছে, যেটাই পরীক্ষায় আসুক তোমরা এই পয়েন্টগুলি দিয়ে লিখবে। ঠিক আছে, যে যদি পরীক্ষায় আসে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার গুণাবলী লেখো বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সপক্ষে যুক্তি দাও, উত্তর কিন্তু এই পয়েন্টগুলি দিয়েই তোমরা লিখতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো, প্রথম সপক্ষে যুক্তি বা প্রথম গুণাবলী হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার যে জনগণের সার্বভৌমত্বের স্বীকৃতি। আগে তোমাদের বলি যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কাকে বলা হয়। আমি আগেও আলোচনা করছিলাম, আবার বলছি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতে সেই শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণ থাকে। প্রত্যক্ষ অংশগ্রহণ মানে যেখানে জনগণ সরাসরি নিজেরা মিলে আর কি সেই শাসন ব্যবস্থা পরিচালনা করবে। যেমন প্রাচীন গ্রীসে, প্রাচীন রোমে দেখা যেত প্রত্যক্ষ গণতন্ত্র, যেখানে সমস্ত মানুষ এক জায়গায় মিলিত হয়ে তারা দেশকে পরিচালনা করত। ঠিক আছে, কিন্তু এখন কিন্তু প্রত্যক্ষ গণতন্ত্র দেখা যায় না, এখন দেখা যায় পরোক্ষ গণতন্ত্র অর্থাৎ ইনডাইরেক্ট ডেমোক্রেসি। তাহলে এই যে পরোক্ষ গণতন্ত্র অর্থাৎ মানুষ, ঠিক আছে, শাসন ব্যবস্থায় সরাসরি অংশগ্রহণ না করে তারা নিজের প্রতিনিধিদের মাধ্যমে আর কি শাসন কার্য পরিচালনা করে থাকে। যেমন ভারতে দেখা যায় পরোক্ষ গণতন্ত্র, যেমন আমরা ভোটের মাধ্যমে এমপি এমএলএ আর কি নির্বাচিত করি ভোটের মাধ্যমে, তারপরে তারা গিয়ে শাসন কার্য পরিচালনা করে, সেটাই হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। তাহলে এই যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের দ্বারাই যে শাসন ব্যবস্থা পরিচালিত হয় সেটাই হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। তাহলে এটার গুণাবলী হচ্ছে, এটার ভালো দিকটা হচ্ছে জনগণের সার্বভৌমত্বের স্বীকৃতি। এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে জনগণের সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়া হয়। এখানে জনগণের সার্বভৌমত্ব কথার অর্থ হচ্ছে যে জনগণের কাছেই কিন্তু ক্ষমতা, ঠিক আছে, ক্ষমতা রয়েছে। যে গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে জনগণের সার্বভৌমত্বের স্বীকৃতি রয়েছে, অর্থাৎ জনগণের কথা মান্য করেই কিন্তু সরকার শাসন কার্য পরিচালনা করবে, জনগণের বিরুদ্ধে কিন্তু কোনো কাজ করবে না। ঠিক আছে, জনগণের জন্যই। আব্রাহাম লিঙ্কন কি বলেছিল? দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। জনগণের দ্বারা এবং জনগণের জন্য পরিচালিত যে শাসন ব্যবস্থা সেটাই হচ্ছে গণতন্ত্র। তাহলে এটাই হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে জনগণের ভালোর জন্যই শাসন কার্য পরিচালনা করা হয়। এখানে জনগণের হাতেই যে ক্ষমতাটা রয়েছে সেটাকে বলা হয়েছে জনগণের সার্বভৌমত্বের স্বীকৃতি। ঠিক আছে, নেক্সট দেখো, যে দ্বিতীয় গুণাবলী বা দ্বিতীয় সপক্ষে যুক্তি হচ্ছে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার যে স্বাধীনতা ও সাম্যের স্বীকৃতি। গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা সেটা এই যে স্বাধীনতা আর যে সাম্য, এই দুটি আদর্শের উপর ভিত্তি করেই কিন্তু গড়ে উঠেছে। স্বাধীনতা কি? স্বাধীনতা হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানে পড়তে গেলে স্বাধীনতা আগে বলেছিলাম প্রথম চ্যাপ্টারে তোমাদের ছিল যে স্বাধীনতা কাকে বলা হয়, যে রাষ্ট্র এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যেই পরিবেশের মধ্যে সাধারণ মানুষ তার আত্মবিকাশ করতে পারবে। ঠিক আছে, সেটাই হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতার মানে এটা নয় যে একজন ব্যক্তি যা খুশি তাই করবে, সেটা কিন্তু স্বাধীনতা নয়। ঠিক আছে, একটা মানুষ যদি যা খুশি তাই করে তাহলে সেটা অন্যজনের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে, অন্যজনের স্বাধীনতা লঙ্ঘিত হতে পারে। এর জন্য সরকার এমন কিছু আর কি নিয়ম, আইন শৃঙ্খলা, আইনের মাধ্যমে এমন একটা পরিবেশ সৃষ্টি করে যার মাধ্যমে সকল ব্যক্তি তার আত্মবিকাশ করতে পারে, সেটাই হচ্ছে স্বাধীনতা। তাহলে এই স্বাধীনতার সাম্য কি বলেছিলাম? সাম্য হচ্ছে সকল মানুষকে সমান সুযোগ সুবিধা প্রদান, সেটাই হচ্ছে সাম্য। ঠিক আছে, সকল ব্যক্তি তাকে সমান সুযোগ সুবিধা দেওয়া, সেটাই হচ্ছে সাম্য। তাহলে এই দুটি আদর্শের উপর ভিত্তি করেই কিন্তু এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে উঠেছে, তাই তো? তাহলে এখানে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে এটা একটা গুণাবলী বা সপক্ষে যুক্তি, যে স্বাধীনতা ও সাম্যের স্বীকৃতি হয় কোথায়? গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। তৃতীয় যেই সপক্ষে যুক্তি বা গুণাবলী বলতে পারো সেটা হচ্ছে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি মানে হচ্ছে যে রাজনৈতিক সচেতনতা বলতে, রাজনৈতিক বলতে আমরা যে দেশে আছি, ভারতবর্ষে আছি, তাহলে ভারতবর্ষে শাসন কার্য কিভাবে পরিচালিত হচ্ছে
ঠিক আছে, আমাদের দেশটা কিভাবে চলছে সেটা আমরা অনেকেই কিন্তু জানি না। তাহলে যেহেতু একটা গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে অনেক পার্টি থাকে, দল থাকে, তাহলে সেই সমস্ত দল তারা কিভাবে শাসন কার্য পরিচালনা করবে, জনগণের কি ভালো করবে, তার জন্য তারা কিন্তু প্রচার করে। তাহলে এই যে দলগুলি নিজের প্রচার করে, তার মাধ্যমেই কিন্তু জনগণ সমস্ত কিছু জানতে পারে। তাহলে এই যে রাজনৈতিক সচেতনতা, অর্থাৎ রাজনৈতিক বলতে একটা দেশের শাসন কার্য, একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হচ্ছে, আর কি একটা দেশের যে শাসন ব্যবস্থা সেটা কিভাবে পরিচালনা হচ্ছে তার সম্পর্কে যে মানুষ জানতে পারে, সেটাই হচ্ছে রাজনৈতিক সচেতনতা। ঠিক আছে, অনেকে জানেই না যে আমাদের দেশে ভোট কিভাবে হয়, ঠিক আছে, বা আমাদের দেশ কিভাবে কাজ করছে। তাহলে এগুলি কিন্তু জানা দরকার। আর সেটা কোন শাসন ব্যবস্থায় হয়, সেটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় হয়। কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে মানুষজন, সাধারণ মানুষজন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর কি শাসন কার্যে অংশগ্রহণ করে থাকে। তাহলে যেহেতু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কি হবে, যে আমরা ভোট দিতে যাই, তাহলে আমরা ভোট দেই, তার মাধ্যমে আমাদের একটা আইডিয়া আসে, সচেতনতা আসে, আমরা ভোটের মাধ্যমে প্রতিনিধি পাঠাই, তারপরে তারা সরকার গঠন করে, তারপরে তারাই আমাদের দেশকে পরিচালিত করে। তাহলে এই যে আমাদের যে রাজনৈতিক শাসন ব্যবস্থা, অর্থাৎ একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কিভাবে পরিচালিত হচ্ছে সেটা সম্পর্কে যে আমাদের জ্ঞানটা লাভ হয়, সেটি হচ্ছে এই যে মানুষজন জানতে পারে, সেটাই হচ্ছে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি হয় এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। এটা একটা ভালো দিক। নেক্সট হচ্ছে যে সর্বসাধারণের কল্যাণ সাধন। সর্বসাধারণের কল্যাণ সাধনের জন্যই তো একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তৈরি হয়, তাই না? গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মানে যেখানে মানুষজন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করে থাকে। তাহলে মানুষজনের দ্বারায়, মানুষজনের স্বার্থে একটা শাসন ব্যবস্থা পরিচালিত হয়, সেটাই তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। তাহলে এখানে কিন্তু যেই শাসন ব্যবস্থা পরিচালিত হবে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সেখানে কিন্তু মানুষজনের, সর্বসাধারণের কল্যাণ সাধন করা হবে। ঠিক আছে, একটা রাষ্ট্রের মধ্যে সরকার গঠিত হয় কিসের জন্য? সরকার যে আছে, সরকার বলতে বোঝায় যে মন্ত্রীরা যে আছে, তাই তো? তারা কি নিজের স্বার্থের জন্য কাজ করে, নাকি দেশের সমস্ত জনগণের জন্য? সমস্ত জনগণের জন্য। তাহলে সেটাই হচ্ছে, এটাই বলছে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটা গুণাবলী বা সপক্ষে যুক্তি হচ্ছে যে সর্বসাধারণের কল্যাণ সাধন হয়ে থাকে এই শাসন ব্যবস্থায়। নেক্সট হচ্ছে দায়িত্বশীল সরকার। তাহলে দায়িত্বশীল সরকার মানে সরকার কি থাকে, যে দায়িত্বশীল থাকে কার কাছে? যেমন আমাদের যে ভারত, এখানে সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রয়েছে, তাই তো? সংসদীয় শাসন ব্যবস্থা বলতে এখানে আমরা প্রতিনিধি পাঠাই। যেমন প্রত্যেক 5 বছর অন্তর অন্তর লোকসভা নির্বাচন হয়, প্রত্যেক 5 বছর অন্তর অন্তর বিধানসভা নির্বাচন হয়। বিধানসভা নির্বাচনে প্রত্যেকটা রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়, আর লোকসভা নির্বাচনে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। তাহলে এই যে নির্বাচিত হয়, আমরা ভোট দেই, তাহলে আমরা কাদেরকে ভোট দিই? আমরা কি সরাসরি প্রধানমন্ত্রীকে ভোট দেই, না আমরা সরাসরি মুখ্যমন্ত্রীকে ভোট দেই? তাদেরকে কিন্তু আমি, যেমন বর্তমানে যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মধ্যে মুখ্যমন্ত্রী আছেন, তাহলে আমরা কি যখন বিধানসভা ভোট হয়, তখন যারা 18 বছরের ঊর্ধ্বে তারা যখন ভোট দিতে যায়, তখন কি ভোটের যে ভোট দেওয়ার সময় কি মমতা বন্দ্যোপাধ্যায় লেখা থাকে, সেখানে মানুষ ক্লিক করে না? সেখানে এমএলএ, ঠিক আছে, বলে রাখছি, এমএলএ অর্থাৎ বিধায়ক যাকে বলা হয় বাংলাতে, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বিধায়ককে আমরা ভোট দিই। ঠিক আছে, আমাদের এলাকার বিধায়ককে আমরা ভোট দেই। এমন পশ্চিমবঙ্গে 294, ঠিক আছে, 294 জন বিধায়ক আছে। তাহলে আমরা 294 জনকে আর কি বিধায়ক যে আছে আমাদের নিজেদের এলাকায়, তাদেরকে আমরা ভোট দিয়ে পাঠাই। তারপরে এই 294 জনের মধ্যে যেই পার্টি অর্ধেকের বেশি ভোট পায়, সেই পার্টির নেতা বা নেত্রী কি হয়, যে মুখ্যমন্ত্রী হয়। ঠিক আছে, তাহলে এখানে টিএমসি দল, ঠিক আছে, তৃণমূল কংগ্রেস আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অধিক কি সংখ্যক আসন সংখ্যা পেয়েছিল, অর্থাৎ 294টি বিধায়কের মধ্যে 294 জন এমএলএর মধ্যে অর্ধেকের বেশি পেয়েছিল। ঠিক আছে, তার জন্যই সেই দলের যে নেতা থাকে, টিএমসি দলের নেতা, তিনি হয়ে যান মুখ্যমন্ত্রী। তাহলে সেরকম 5 বছর অন্তর অন্তর যে লোকসভা নির্বাচন হয়, সেই লোকসভা নির্বাচনে কিন্তু আমরা প্রধানমন্ত্রীকে সরাসরি নির্বাচিত করি না, আমরা এমপি, ঠিক আছে, এমপি অর্থাৎ সাংসদ, ঠিক আছে, বাংলাতে বললে সাংসদ, আর এমএলএ কে বলা হয় বিধায়ক। ঠিক আছে, তাহলে মুখ্যমন্ত্রী নির্বাচন বুঝলে। এখন প্রধানমন্ত্রী নির্বাচন, লোকসভা প্রত্যেক 5 বছর অন্তর অন্তর লোকসভা নির্বাচন হয়, সেখানের মধ্যে আমরা আমাদের এলাকার মধ্যে, আমাদের যে লোকসভা কনস্টিটিউয়েন্সি, সেখানের মধ্যে আমরা এমপি অর্থাৎ সাংসদকে ভোট দিই। তাহলে এমন আমাদের ভারতে টোটাল 543
543টি সিট আছে, এই এমপির সিট আছে অর্থাৎ, ঠিক আছে। 543 জন এমপি আমাদের সারা ভারতবর্ষ থেকে যায়, তারপরে তারা যেই পার্টি সব থেকে বেশি সিট পায় 543 জনের মধ্যে, সেই পার্টি তাদের যে নেতা বা নেত্রী হয়, নেতা বলতে প্রধানমন্ত্রী এখন নরেন্দ্র মোদী আছেন, তাহলে তিনি নেতা ছিলেন, ঠিক আছে, তাহলে তিনি প্রধানমন্ত্রী হবেন। তাহলে এটা বোঝা গেল। তাহলে এই যে দায়িত্বশীল সরকার, এর মধ্যে দায়িত্বশীল জনগণের কাছে, যেহেতু এটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সেহেতু জনগণের কাছেই কিন্তু সরকার দায়িত্বশীল থাকে। যেমন আমাদের ভারতে যে মন্ত্রী পরিষদ আছে, মানে আমরা যাদেরকে ভোট দিয়ে, অর্থাৎ এমপিদেরকে ভোট দিয়ে আমরা পাঠিয়েছিলাম লোকসভাতে, তাই তো। তাহলে এই এমপির যে আছে, অর্থাৎ এই এমপিদেরকেই বলা হয়, যারা গিয়ে সরকার বানাবে, তাদের যে মন্ত্রী পরিষদ থাকে, তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে, দায়িত্বশীল থাকে। কারণ আমরাই ওদেরকে ভোট দিয়ে পাঠিয়েছি, এখন ওরা যদি আমাদের প্রতি দায়িত্বশীল না থাকে, আমরা কেন পাঠালাম ভোট দিয়ে, তাই না? তাহলে তারা কিন্তু আমাদের সঙ্গেই, আমাদের কাছেই দায়িত্বশীল থাকে, আমাদের জন্যই কাজ করে। তাহলে বোঝা গেল। ঠিক তেমনই পশ্চিমবঙ্গে যে কি রাজ্যের মধ্যে যে মুখ্যমন্ত্রী থাকে এবং তার যে মন্ত্রী পরিষদ থাকে, ঠিক আছে, অর্থাৎ রাজ্য সরকার, সেই মন্ত্রী পরিষদ জনগণের কাছে দায়বদ্ধ থাকে, ঠিক আছে। তাহলে রাজ্য আর কেন্দ্রের মধ্যে একটু বুঝে নিলে, তাহলে এটাই বলছে যে দায়িত্বশীল সরকার গঠিত হয় একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। এটা একটা ভালো দিক, অর্থাৎ এটা একটা সপক্ষে যুক্তি, বা এটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটা গুণাবলী। বোঝা গেল। এখন দেখবো যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দোষ সমূহ, অর্থাৎ বিপক্ষে যুক্তি। দেখো, প্রথম হচ্ছে অজ্ঞ ও অশিক্ষিতের শাসন। তাহলে যেহেতু একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে আর কি সাধারণ মানুষেরা অশিক্ষিত হয়, অজ্ঞ হয়, কিছু জানে না, তাহলে তার জন্য কিন্তু সেখানে অজ্ঞ ও অশিক্ষিতের শাসন দেখা যায়। তাহলে সেখানে যে নির্বাচিত প্রতিনিধি হয়, তারাও কি, তারাও এই অশিক্ষিত নেতাদের কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে, যারা দেশকে পরিচালনা করে, আমরা যাকে ভোট দিব, তারাও এই অজ্ঞ অশিক্ষিত হয়, রাজনৈতিক অতটা জ্ঞান থাকে না। এই প্রসঙ্গে কার্ল আইল নামে একজন ব্যক্তি, তিনি বলেছেন যে গণতন্ত্র হলো মূর্খদের জন্য, মূর্খদের দ্বারা, মূর্খদের শাসন, ঠিক আছে। এখানে ব্যঙ্গ করে বলেছেন আর কি, যে গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা, এই গণতন্ত্র হচ্ছে মূর্খদের জন্য, মূর্খদের দ্বারা, মূর্খদের নাকি এটা শাসন, ঠিক আছে। তাহলে এখানে এটাই বলছে, এটা একটা ত্রুটি বা দোষ বলা যায়, যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে যেহেতু অশিক্ষিত এবং অজ্ঞ মানুষের, সাধারণ মানুষরা থাকে, তার জন্য সেখানে শাসন ব্যবস্থা সেরকমই হয়। নেক্সট হচ্ছে সংখ্যালঘুদের স্বার্থ বিঘ্নিত হওয়ার আশঙ্কা। একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে কি হয়, যে ভোট দিই আমরা, তারপরে সংখ্যাগরিষ্ঠের ভোটে কিন্তু কোনো প্রতিনিধি নির্বাচিত হয়। যেমন এই জায়গার মধ্যে, ঠিক আছে, ধরো 100 জন লোক আছে, ধরো লোকসভা কনস্টিটিউন্সি, এই এখানে লোকসভা 5 বছর অন্তর অন্তর যে লোকসভা নির্বাচন হয়, এখানে লোকসভা নির্বাচনে, ঠিক আছে, লোকসভা বা কনস্টিটিউন্সি, ঠিক আছে, এই লোকসভা কনস্টিটিউন্সি এই এলাকার মধ্যে 100 জন লোক আছে। এখন এখানে অনেক অনেক পার্টি আছে, ধরো বিজেপি, টিএমসি, আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এমন আরো অনেক এক্সেট্রা এক্সেট্রা পার্টি এখানে তাদের প্রতিনিধিকে দাঁড়া করালো, ঠিক আছে। বিজেপি পার্টির থেকে একজন এ একজন ব্যক্তি, এখানে বি একজন ব্যক্তি, এই পার্টির থেকে সি একজন নামে একজন ব্যক্তি, তার এমন ডি, ই, এফ, এমন এতজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করলো, এবং এখানের যে 100 জন জনগণ আছে, তারা ভোট দেবে, ঠিক আছে। তাহলে এখন যদি দেখা যায় যে এখানে সংখ্যালঘু, এরা বলছে না যে সংখ্যালঘুদের স্বার্থ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। সংখ্যালঘু বলতে কি বোঝায়, যে এই এলাকার মধ্যে ধরো ভাষার ভিত্তিতে, ঠিক আছে, ভাষার ভিত্তিতে সংখ্যালঘু বলতে ধরো এই এলাকার মধ্যে হিন্দিভাষী লোক থাকে 5 জন, ঠিক আছে, আর ধরো এখানের মধ্যে 20 জন হিন্দিভাষী লোক থাকে, আর 80 এখানে 70 জন বাংলাভাষী লোক থাকে, ঠিক আছে, আর 10 জন, এখানে 20 জন হিন্দিভাষী লোক, ধরো 70 জন বাংলা, ঠিক আছে, আর হচ্ছে ধরো এখানের মধ্যে ইংরেজি ভাষার লোক এখানে বসবাস করে। তাহলে এখানের মধ্যে সংখ্যালঘু কোন মানুষেরা বলতো? তাহলে এখানে সংখ্যালঘু বলতে বোঝায় হচ্ছে যারা সংখ্যায় কম আছে এই এলাকার মধ্যে। এই এখানে 100 জনের মধ্যে 10 জন মাত্র ইংলিশ ভাষী লোক, আর সব থেকে বেশি হচ্ছে বাংলা ভাষী লোক, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে যে 10 জন ইংলিশ ভাষী লোক আছে, এরা হচ্ছে সংখ্যালঘু। তাহলে এখানে কিন্তু তাদের স্বার্থ সংরক্ষিত নাও হতে পারে, কারণ এখানে ধরো
এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যেই প্রার্থী দাঁড়িয়েছে তিনি ইংরেজি ভাষায় কথা বলে, ঠিক আছে। তাহলে এই যে ইংরেজি ভাষার যে লোকেরা আছে তারা এই প্রার্থীকে ভোট দিতে চায়, তারা এই প্রার্থীকে জেতানোর জন্য তারা ভোট দিল। কিন্তু যেহেতু এখানের মধ্যে সংখ্যালঘু মাত্র কম সংখ্যায় থাকে, সংখ্যালঘু বলতে যেই সমস্ত মানুষজন ভাষার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, সংখ্যালঘু কিন্তু অনেক কিছুর ভিত্তিতে হয়, জাতি ধর্ম। যদি এখানের মধ্যে হিন্দুদের জনসংখ্যা বেশি থাকে, মুসলমানদের কম থাকে, শিখদের আরও কম থাকে, ঠিক আছে, তাহলে এখানে শিখরা হবে। ধরো এখানের মধ্যে হিন্দির পরিবর্তে যদি আমি এখানে বেঙ্গলির জায়গায় যদি আমি হিন্দু লিখে দিই, এখানে যদি আমি মুসলিম লিখে দিই, ট্রেনের জায়গায় যদি আমি শিখ লিখে দিই, কারণ ভারতের মধ্যে শিখ মুসলিমদের থেকেও কম সংখ্যায় আছে, মানে যেই সংখ্যার মানুষ, যেই ধর্মের মানুষ বা যেই ভাষার মানুষ একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে কম থাকে তারাই হচ্ছে সংখ্যালঘু। তাহলে তাদের স্বার্থ সংরক্ষিত হবে না, কারণ এখানের মধ্যে বেশিরভাগ বাংলা ভাষায় কথা বলে, আর তারা ঠিক করেছে যে তারা টিএমসি বা বিজেপি এর ভোট দেবে, ঠিক আছে। তাহলে তারা যদি ভোট দেয় তাহলে এই আইএনসি কোনোদিনই কিন্তু এই যে প্রতিনিধি, এর প্রতিনিধি কিন্তু কোনোদিনই জিততে পারবে না বা অংশগ্রহণ করতে পারবে না শাসন ব্যবস্থার মধ্যে। তাহলে এটাই বলছে যে যেহেতু সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষিত হয় না, কোথায়, যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, কারণ এখানের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতি অনুযায়ী চলে। সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতি মানে যে অর্ধেকের বেশি, যেই পার্টি অর্ধেকের বেশি অর্থাৎ 50-এর বেশি ভোট পাবে, 51টি ভোট যদি এখানের মধ্যে কোনো 100 জন আছে, 51টি ভোট যদি কেউ পেয়ে যায় কোনো পার্টি, তাহলে সেই পার্টির প্রতিনিধি হয়ে যাবে, চলে যাবে এই এলাকা থেকে। আর আইএনসি যেহেতু সংখ্যালঘু আছে এর মধ্যে, সংখ্যালঘুদের হয়ে দাঁড়িয়েছে, সংখ্যালঘু ভোট দিলেও কোনোদিনই তার স্বার্থ সংগঠিত হবে না, কারণ শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবে না, জিততে পারবে না কোনোদিনও। এটাই বলছে, আশা করি একটু বুঝতে পেরেছো। তাহলে এটার মানেই হচ্ছে যে সংখ্যালঘুদের স্বার্থ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, ঠিক আছে। নেক্সট পয়েন্ট দেখো, যে নৈতিক অবনতি, ঠিক আছে। নৈতিক অবনতি বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে যে যেহেতু একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অজ্ঞ অশিক্ষিত সাধারণ জনসাধারণ থাকে, তাদের অতটা রাজনৈতিক সচেতনতা থাকে না, ঠিক আছে, দেশ কিভাবে চলছে না চলছে তাদের অত ধ্যান ধারণা নেই। তাহলে তখন কি হয় যে যেই সমস্ত পার্টির নেতা বা যে সমস্ত প্রতিনিধি দাঁড়ায় তারা জনগণের কাছে অনেক প্রতিশ্রুতি দেয় যে আমরা এটা করব, যদি আমাদেরকে ভোট দিয়ে জেতাও তাহলে আমি এটা করব ওটা করব, ঠিক আছে। সমস্ত কিন্তু মিথ্যা কথা, ঠিক আছে। যখন জিতে গেলে তখন আর কিচ্ছু করে না, নেতাদের কাহিনী আর কি বলতে গেলে, যে ভোটের আগে তারা এই করে নেবে, এই করে দেবে, সবকিছু করবে, জনগণের জন্য সবকিছু বিলিয়ে দেবে, কিন্তু করার সময় কিচ্ছু করে না। তাহলে এই যে নৈতিক অবনতি ঘটে, সাধারণ জনমানুষকে মিথ্যে কথা বলে অনেক প্রতিশ্রুতি দিয়ে তারা নিজেরা আর কি শাসন কার্যে অংশগ্রহণ করলো, তারপরে কোনো কাজই করলো না, এদিক থেকে কিন্তু একটা নৈতিক অবনতি ঘটে, ঠিক আছে। এটাই বলা হচ্ছে এখানে। নেক্সট হচ্ছে রক্ষণশীল শাসন ব্যবস্থা। এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে একটা দোষ হচ্ছে বা বিপক্ষে যুক্তি হচ্ছে এটা একটা রক্ষণশীল শাসন ব্যবস্থা। রক্ষণশীলতা মানে হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে রক্ষণশীলতা এখানে বোঝাচ্ছে হচ্ছে যে যেহেতু গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মানুষেরা অজ্ঞ হয়, অশিক্ষিত হয়, তারা গতানুগতিক, ঠিক আছে, তার ঊর্ধ্বে উঠতে পারে না, অর্থাৎ বর্তমানে যা চলছে তার ঊর্ধ্বে উঠে যে নতুন কিছু ভাবনা চিন্তা করবে সেটা কিন্তু করতে পারে না, ঠিক আছে। ওই নতুন কিছু ভাবনা চিন্তা নেই, যেমন চলছে তেমনই চলছে, সেটাই হচ্ছে রক্ষণশীল শাসন ব্যবস্থা। যেমন শাসন ব্যবস্থা চলছে বর্তমানে সেইভাবেই পরিচালিত হচ্ছে। শাসন ব্যবস্থার মধ্যে যে কিছু রিফর্মস আনবে, কিছু সংস্কার করবে যাতে শাসন ব্যবস্থা আরো উন্নত হয়, আরো ভালো হয়, এইটা কিন্তু হয় না এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, কারণ এখানে অজ্ঞ অশিক্ষিত থাকে নেতারা, ঠিক আছে, যারা নির্বাচিত হয়, এটা একটা দোষ। তারপরে হচ্ছে ব্যয়বহুল। অনেকেই বলেছেন যে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নাকি ব্যয়বহুল, মানে খুব খরচ হয়। তাহলে একটা খারাপ দিক, এটা একটা বিপক্ষে যুক্তি বা একটা দোষ বলা যায়, যে অন্য কোনো শাসন ব্যবস্থায় এমন এত খরচ হয় না, কিন্তু এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নাকি অনেক প্রচুর খরচ হয়। আসলেও প্রচুর খরচ হয়। ভারতে যে আর কি ইলেকশন হয়, ঠিক আছে, পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে যে বেশি খরচ হয় সেটা কিন্তু ভারতে হয়, ঠিক আছে। কিসের জন্য হয়, যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কি হয়, যে বিভিন্ন যে দলগুলি আছে, বিজেপি বলো, টিএমসি বলো, আম আদমি পার্টি বলো, সমস্ত দল কিন্তু তাদের প্রচার করে। তাহলে যখন প্রচার করে, ঠিক আছে, তোমরা অনলাইনে দেখতে পারবে প্রচার, অফলাইনেও প্রচার দেখতে পারবে, বাড়ি বাড়ি আসবে আর কি, অনেক
র্যালি করবে, বা অনলাইনের মাধ্যমে তোমরা যদি মোবাইল টিপো মাঝে মাঝে, তখন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কোনো পার্টির ঝান্ডা, ঠিক আছে, তাদের অ্যাড আসে। ওই অ্যাডগুলি যে আসে তোমাদের সামনে, তারা সেটাই তো প্রচার করছে যে তারা কি করতে চাইছে, তোমাদের সামনে আসছে সেগুলি। তোমরা কোনো ওয়েবসাইটে ঢুকলে সেই ওয়েবসাইটে ঢোকার পরে দেখবে অ্যাড আসে, ঠিক আছে। তাহলে সেখানে তারা ক্যাম্পেনিং করে, তাহলে অনলাইনে অফলাইনে তারা র্যালি করে, এর মাধ্যমে প্রচার কার্য চালায়। তাহলে এখানে কিন্তু অনেক টাকা খরচ হয়। সারা ভারতব্যাপী তারা কি করে, যে তারা প্রচার চালায়, যে ন্যাশনাল পার্টিগুলি আছে, জাতীয় দলগুলি আছে। তাহলে এই যে এত খরচ হয় টাকার, আর প্রত্যেক বছর 5 বছর অন্তর অন্তর যে লোকসভা নির্বাচন রয়েছে, সেখানে নির্বাচনে অনেক খরচ আছে, ঠিক আছে। নির্বাচন ব্যবস্থা করতে গেলে জায়গা জায়গার মধ্যে ইভিএম মেশিন বসাতে হবে, ঠিক আছে, সেখানে মানুষজনেরা যাবে, সেখানের মধ্যে অনেক ব্যবস্থা করতে হয়। তাহলে এখানে নির্বাচন, ঠিক আছে, অনেক খরচ হয়। তাহলে এটাই বলছে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার এটাই একটা বিপক্ষে যুক্তি, যেখানে প্রচুর পরিমাণে অর্থ খরচ হয়। তাহলে বোঝা গেল এই 5টি পয়েন্টের মাধ্যমে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দোষসমূহ কি আর বিপক্ষে যুক্তি কি। দুটোর উত্তর কিন্তু একই, ঠিক আছে, দোষসমূহ বা বিপক্ষে যুক্তি। তাহলে আগে আলোচনা করলাম গুণাবলী বা পক্ষে যুক্তি, এখন আলোচনা করলাম দোষসমূহ বা বিপক্ষে যুক্তি। এখন দেখো যে গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী, গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করতে গেলে কি কি শর্তাবলী। প্রথম হচ্ছে গণতান্ত্রিক জনগণ। গণতান্ত্রিক জনগণ কোনটা, যে একটা শাসন ব্যবস্থার মধ্যে, একটা দেশের মধ্যে জনগণ যদি গণতন্ত্রের তাৎপর্য, গণতন্ত্রের গুরুত্ব তার সম্পর্কে সচেতন থাকে, যে গণতন্ত্র কতটা জরুরি, এবং সেই গণতন্ত্রকে যাতে বাঁচিয়ে রাখতে পারে, গণতন্ত্র রক্ষার জন্য যাতে তারা সচেষ্ট থাকে, তখনই তাকে আমরা বলবো গণতান্ত্রিক জনগণ। যখন সেই দেশের জনগণ গণতন্ত্র সম্পর্কে সচেতন থাকবে, গণতন্ত্রের সম্পর্কে তাদের, গণতন্ত্রের যে তাৎপর্য, গণতন্ত্রের যে গুরুত্ব তার সম্পর্কে তারা সচেতন থাকবে, এবং সেই গণতন্ত্রকে রক্ষা করার জন্য তারা কাজ করবে। এমন না যে গণতন্ত্রকে তারা রক্ষা করবে না। গণতন্ত্রকে কিভাবে রক্ষা করবে? ধরো একটা দেশের মধ্যে সরকার স্বৈরাচারী হয়ে উঠছে, মানে সরকার যা খুশি, সরকারের যা ইচ্ছা তাই করছে, জনগণের বিরুদ্ধে গিয়ে কাজ করছে কোনো, ঠিক আছে। তখন কি করতে পারে জনগণ? তারা একসঙ্গে এসে, জনগণ কি করবে, সেই দেশের একসঙ্গে এসে সেই যে স্বৈরাচারিত শাসক, যা খুশি তাই করছে যেই শাসক, তাকে উৎখাটিত করে, সেই সরকারকে উৎখাটিত করে আবার নতুন করে কোনো সরকারকে তারা নির্বাচিত করে সেখানে বসাবে, ঠিক আছে। তাহলে সেটাই হচ্ছে রক্ষা করার উপায়, যে জনগণ তারা যখনই গণতন্ত্রকে আর কি নষ্ট করার জন্য, যখনই দেখবে যে গণতন্ত্র বিঘ্নিত হচ্ছে, তখন জনগণ তারা সচেতন নাগরিক, তার জন্য জনগণরা কি করবে, যে তারা তৎক্ষণাৎ রক্ষা করার জন্য সচেষ্ট হবে। তাহলে সেটাই হচ্ছে গণতন্ত্রের সাফল্যের একটা শর্তাবলী। বোঝা গেল? তারপর হচ্ছে নেক্সট, যে গণতান্ত্রিক শিক্ষার প্রসার। গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করতে গেলে গণতান্ত্রিক শিক্ষার প্রসার কিন্তু জরুরি। যদি একটা দেশের মধ্যে, জনগণের মধ্যে গণতন্ত্র সম্পর্কে কোনো সচেতনতাই না থাকে, গণতন্ত্রের তাৎপর্য কি, গণতন্ত্রের গুরুত্বটা কি, ঠিক আছে, তার সম্পর্কে যদি কেউ নাই জানে, তাহলে কিন্তু গণতন্ত্র কোনোদিন সাফল্যমণ্ডিত হতে পারবে না। তার জন্য কি দরকার? যে গণতন্ত্রের শিক্ষার প্রসার দরকার, যে সাধারণ মানুষ যাতে জানতে পারে যে গণতন্ত্রের সম্পর্কে, ঠিক আছে, যে গণতন্ত্রটা কি। গণতন্ত্র বলতে জনগণ, ঠিক আছে, আমাদের কাছেই সমস্ত পাওয়ার আছে, ক্ষমতা আছে, ঠিক আছে, আমাদের জন্যই সরকার কাজ করছে। আর জনগণরা কি ভাবে? যে জনগণরা ভাবে সরকার যা করে তাই করুক, সরকার করছে, সরকার করছে, আমরা কি করব? আমাদের জন্যই করছে। সরকার যদি কোনো খারাপ কাজ করে, আমরা তার বিরোধিতা করব, ঠিক আছে, এটা আমাদের অধিকার আছে। তাহলে অনেকে ভাবে যে সরকার কি করছে করুক, আমার কি। না, সরকার যদি কোনো খারাপ কাজ করে থাকে, সরকার যদি স্বৈরাচার হয়ে উঠতে থাকে, তাহলে আমাদের দরকার তার বিরোধিতা করা, ঠিক আছে। তাহলে গণতন্ত্র সম্পর্কে শিক্ষার প্রসার দরকার, যে একটা গণতান্ত্রিক দেশের মধ্যে মানুষজনের কি কি কর্তব্য আছে, ঠিক আছে, শাসন ব্যবস্থা কিভাবে পরিচালিত হচ্ছে সেই দেশের, এই সমস্ত। নেক্সট হচ্ছে যে সহিষ্ণুতা। সহিষ্ণুতা মানে সহ্য করার ক্ষমতা থাকতে হবে। যেহেতু একটা গণতান্ত্রিক দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠরাই কি করবে, যে শাসন কার্য পরিচালনা করবে, অর্থাৎ সরকার বানাবে। যেমন লোকসভা নির্বাচনে কি হয়, যে 5 বছর পর পর লোকসভা নির্বাচন হয়, সেখানে যেই পার্টি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, অর্থাৎ অর্ধেকের বেশি সিট পায় ভারতের লোকসভাতে, ঠিক আছে, ভারতের যে আইনসভা, লোকসভা, নিম্নকক্ষের নাম লোকসভা, তাহলে এই লোকসভার 543টি সিট আছে। এই 543টির মধ্যে অর্ধেকের বেশি যে পাবে, অর্থাৎ 272টি সিট যেই পার্টি পাবে, সে কি করবে, সে আর কি সরকার গঠন করবে, তাহলে সেই দেশকে পরিচালনা করবে। তাছাড়া যে বাকি যে পার্টিগুলি আছে, যারা দাঁড়িয়েছিল, যারা জিততে পারেনি, তারা কি করবে? তারা তো শাসন কার্য পরিচালনা করতে পারলো না। তাহলে
সরকার এই যে যে সংখ্যালঘিষ্ঠ যে পার্টিগুলি আছে, যে সংখ্যালঘিষ্ঠ যে মানুষজনেরা আছে, তাদেরও কিন্তু কথা শুনবে। ঠিক আছে, তাহলে একজনের কথা একজন শুনে তাদের মধ্যে যে একটা সহিষ্ণুতা, সহ্য করার ক্ষমতা, তা কিন্তু রাখতে হবে এই গণতান্ত্রিক দেশের মধ্যে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে শক্তিশালী বিরোধী দল। গণতন্ত্রের সাফল্যের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ শর্তাবলী হচ্ছে যে শক্তিশালী বিরোধী দল। এই শক্তিশালী বিরোধী দল কেমন করে গণতন্ত্রকে আর কি সাফল্যমণ্ডিত করে? ধরো দেখো, এখানের মধ্যে অনেকজন যেমন 543টি লোকসভায় সিট আছে। ঠিক আছে, 543টি, এর মধ্যে 272টি যে পায় সে সরকার বানায়, আর বাকি যে সিটগুলি থাকে তারাও তো কোনো না কোনো পার্টি পায়। বিরোধী দল বলতে সরকার যে বানায় সেই দলের যে বিরুদ্ধে যেই দলগুলি আছে, যারা আর কি সরকার গঠন করতে পারেনি, সেই দলগুলি হচ্ছে বিরোধী দল। তাহলে যদি শক্তিশালী বিরোধী দল থাকে, অর্থাৎ কোনো একটা দল ধরো অনেকগুলি সিট পেয়েছে, ঠিক আছে, ধরো এখানে 272টি পেয়েছে, আরেকটি দল ধরো অন্য একটা পার্টি 200টি সিট পেয়েছে, তাহলে এটা কিন্তু একটা শক্তিশালী বিরোধী দল, তাই তো? একটা শক্তিশালী বিরোধী দল, 200 জনের সিট আছে একটা পার্টি, আরটা আছে যে সরকার বানাচ্ছে তার কাছে আছে 272টি। তাহলে যেহেতু বিরোধী দলের মধ্যেও অনেক সিট আছে, ঠিক আছে, অনেক শক্তি আছে এই দলটার মধ্যেও, কারণ এখানের মধ্যেও অনেকজন নির্বাচিত হয়ে গেছে লোকসভায়, তাহলে এখানের মধ্যে বিরোধী দল কি করে, যে যখন বিরোধী দল থাকবে তখন কিন্তু সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না। যে সরকার যদি যা খুশি তাই করে, যখন একটা দেশের মধ্যে বিরোধী দল খুব কমজোর থাকবে, অর্থাৎ বিরোধী দল শক্তিশালী থাকবে না, অর্থাৎ শক্তিশালী থাকবে না মানে সেই কোনো বিরোধী দলগুলি, ধরো অনেকগুলি বিরোধী দল আছে, কেউ 5টি সিট পেয়েছে, কেউ 3টি সিট পেয়েছে, কোনো পার্টি 10টি সিট পেয়েছে, তাহলে এমন করে যদি কোনো তার বিরুদ্ধে অনেকগুলি, সরকার যে বানিয়েছে সে 272টি সিট পেল, তার বিরুদ্ধে যেই পার্টিগুলি পেয়েছে সিটগুলি, যারা আর কি নির্বাচিত হতে পারেনি কিন্তু বিরোধী দলের স্বীকৃতি তারা তো পাবে না, তাই না? শক্তিশালী তো হবে না তারা, তারা 10টি সিট, 3টি সিট, 5টি সিট এভাবে পেলে তো আর শক্তিশালী বিরোধী দল হবে না। শক্তিশালী বিরোধী দল হতে গেলে অনেকগুলি সিটের দরকার হয়, ঠিক আছে? তার জন্য তাহলে ধরো এখানের মধ্যে 200টি সিট আছে কোনো একটা পার্টির, তাহলে সেই দল কি করবে, যে সরকার যদি এমন কোনো কাজ করে, স্বৈরাচারী হয়ে উঠতে চায়, তাহলে বিরোধী দল সরকারকে সংযত করবে, সরকারের যে কাজের যে ত্রুটিগুলি সেগুলি বের করে জনগণের সামনে রাখবে, যে সরকার এই কাজগুলি করছে, তারপরে জনমত গঠন করবে তারা। বিরোধী দল কি করবে, শক্তিশালী বিরোধী দল হলে তারা সরকারের যে ত্রুটিগুলি, সেই সরকারের ত্রুটিগুলি তারা সামনে আনবে জনগণের, তারা বলবে যে সরকার এই কাজ করছে, ঠিক আছে? তাহলে জনগণও সরকারের বিরুদ্ধে চলে যাবে। তার জন্য কিন্তু সরকার জনগণের বিরুদ্ধে তো কোনোদিনই যেতে চায় না, চায় নাহলে তো পরের 5 বছরে যখন ভোট হবে তখন তো আবার সেই পার্টিকে আমরা ভোটই দেবো না যদি আমাদের বিরুদ্ধে কোনো কাজ করে। এটাই বলছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাই মানে জনগণের কাছে ক্ষমতা আছে, আর সেই ক্ষমতা আমাদের ভালোর জন্যই। তাহলে সেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সাফল্যের একটা শর্তই হচ্ছে যে শক্তিশালী বিরোধী দল থাকতে হবে। শক্তিশালী বিরোধী দল থাকলে কি হয়, যে একটা গণতান্ত্রিক দেশের মধ্যে সরকার যদি স্বৈরাচারী হয়ে উঠতে চায়, যা খুশি তাই করতে চায়, তাহলে সেই দল সরকারের যে ত্রুটিগুলি সেগুলি আমাদের সামনে এনে তুলে ধরে, তখন আমরা সেই জনমত গঠনের মাধ্যমে সরকার তখন সংযত হয়, ঠিক আছে, সরকার তারপরে আর স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। তাহলে এটা গণতন্ত্রের সাফল্যের একটা শর্তাবলী। লাস্ট হচ্ছে যে স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা বলতে তো বোঝা গেল যে আদালত সমূহ যেখানে বিচার কার্য সম্পাদন করা হয়, ঠিক আছে? তাহলে আদালত যে আছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ঠিক আছে, এগুলি হচ্ছে কি আর কি বিচার ব্যবস্থা যেখানে বিচার করা হয়। তারপরে যেমন সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ আদালত, তার নিচে আছে হাইকোর্ট, তার নিচে আছে অধস্তন আদালত সমূহ, যেমন জেলাতে যে আছে অধস্তন আদালত। তাহলে এই যে হাইকোর্ট বিচার ব্যবস্থা যা আছে এখানে, এগুলি তার বিচার ব্যবস্থা কিন্তু কি হতে হবে, যে বিচার ব্যবস্থা স্বাধীন হতে হবে এবং নিরপেক্ষ হতে হবে, তাহলেই সেটা গণতন্ত্রের সাফল্য হবে। তাহলে সেই যে বিচার ব্যবস্থা সেটা কি হতে হবে, স্বাধীন হতে হবে এবং নিরপেক্ষ হতে হবে। যদি একটা বিচার ব্যবস্থা স্বাধীন না হয়, নিরপেক্ষ না হয়, তাহলে কিন্তু কোনো জনগণ কি পাবে না, যে ন্যায় বিচার পাবে না, ঠিক আছে? নিরপেক্ষ কথার অর্থ হচ্ছে যে এই যে বিচার বিভাগ, এই বিচার বিভাগ পক্ষপাতিত্ব করবে না। যখন বিচার কার্য সম্পাদন করবে কোনো জাজ, ঠিক আছে, তখন কিন্তু কোনো পক্ষপাতিত্ব যাতে না করে। ধরো আমাদের যে ভারতের শাসন ব্যবস্থা,
সেই শাসন ব্যবস্থা বা সরকারের কয়টি বিভাগ? সরকারের 3টি বিভাগ। সরকারের যে 3টি ভাগ সেটা কি? শাসন বিভাগ, আইন বিভাগ আর বিচার বিভাগ। ফার্স্ট সেমিস্টারে কিন্তু পড়িয়েছিলাম সরকারের 3টি বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ আর বিচার বিভাগ। আইন বিভাগের কাজ আইন তৈরি করা, শাসন বিভাগের কাজ আর কি সেই আইন অনুযায়ী শাসন কার্য পরিচালনা করা, আর বিচার বিভাগের কাজ বিচার কার্য পরিচালনা করা। ঠিক আছে, তাহলে এখানে যদি আইন বিভাগ বিচার বিভাগের উপর কাজে হস্তক্ষেপ করে বা শাসন বিভাগ বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করে, তাহলে কিন্তু সেটা কি থাকবে না, যেটা স্বাধীন থাকবে না। ঠিক আছে, ফ্রিলি কাজ করবে, বিচার কার্য স্বাধীনভাবে তারা পরিচালনা করবে, কারো প্রেসারে কারো পক্ষপাতিত্বে কিন্তু না তারা করবে না। ঠিক আছে, বিচার কার্য সম্পাদন। তাহলে এটা হয়ে গেল গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী এই 5টি। গণতন্ত্রকে যদি সাফল্যমণ্ডিত করতে হয় তাহলে এই পয়েন্টগুলি যে আলোচনা করলাম সেগুলি সেই রাষ্ট্রের মধ্যে বা সেই শাসন ব্যবস্থার মধ্যে থাকতে হবে। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আজকের আলোচনা গণতন্ত্র সম্পর্কে। ঠিক আছে, টোটাল 3টি পার্টে আমি আলোচনা করলাম, আজকে কিন্তু গণতন্ত্র সম্পর্কে শেষ। নেক্সট ক্লাসে আমি আলোচনা করব কর্তৃত্ববাদ সম্পর্কে। কর্তৃত্ববাদ কি, ঠিক আছে, বিস্তারিত আলোচনা করব। তাহলে নেক্সট ক্লাসে সেটা তোমরা দেখতে পারবে। তাহলে তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো। আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে প্রথমেই তোমার মোবাইলে আপডেটটি চলে যায়। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।